Hello everyone. তো ওয়েলকাম টু নিউট্রিশন জ্ঞান প্রভা অফিসিয়াল প্ল্যাটফর্ম। তো একইভাবে আমরা যেহেতু মক টেস্ট সিরিজ প্র্যাকটিস করছি, আমরা আজকে মক টেস্ট প্র্যাকটিসের তৃতীয় দিন, ঠিক আছে? তৃতীয় নম্বর সেশন আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সাথে। তো আমি ক্লাসে মূলত অবশ্যই একই রকম ভাবে অনেকগুলো প্রশ্ন আলোচনা করবো এবং একইভাবে যে অপশনস গুলো উত্তর হয়তো নয়, সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। তো তোমরা প্রিভিয়াস ক্লাসেসেও যারা হেল্প পাচ্ছ আমাকে জানিয়েছো, পার্সোনালিও মেজর গ্রুপেও, এবং আমি চাইবো যে তোমরা ইউটিউবেও কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং কোন জায়গাটা তোমাদের বা কি ধরনের প্রশ্ন উত্তর তোমরা আরো কোন কোন সেকশন থেকে বেশি জানতে চাইছো, কোনো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে সেই বিষয়েও যদি তোমরা ভিডিও চাও, সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানালে আমরা সেটা চেষ্টা করব যে অবশ্যই WBSLST মূলত আজকে মক টেস্ট সিরিজ যেটা আমরা আলোচনা করব তৃতীয় দিন। তো WBSLST পরীক্ষাটা 14 তারিখে হতে চলেছে, তো অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে ভিডিও, কিছু কনসেপ্ট বেসড টপিক বেসড ভিডিও চাইছো। তো অবশ্যই কমেন্টের থ্রুতে কিন্তু তোমরা চাইতে মানে জানাতে পারো যে কোন কোন এরিয়া গুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এবং সেখান থেকে তাহলে আমরা কোয়েশ্চেন আনসার সেশন আনবো এবং কনসেপ্ট বেসড ভিডিও আনারও চেষ্টা করবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং পসিবল হলে একটা যখনই তোমরা ভিডিওটা দেখছো একটা খাতা এবং পেন নিয়ে বসো, এবং যাতে কি হবে যে যে কনসেপ্ট গুলো প্রশ্ন উত্তর জানতে জানতে তোমরা জানতে পারছো সেই বিষয়ে যদি ধারণা না থাকে, সেটা যে জানতে পারছো সেখানেও কিন্তু তোমরা সেই জিনিসগুলো কিন্তু রাইট ডাউন করে নিলে অবশ্যই কিন্তু সুবিধা পাবে পরবর্তীতে। হ্যাঁ, তো সেই জন্য যদি সম্ভব হয় অবশ্যই একটা খাতা এবং একটি পেন তোমরা নিয়ে বসবে। আচ্ছা, আজকে আমাদের যেটা প্রথম প্রশ্ন হতে চলেছে সেটা হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইন টুডেস ক্লাস। তো কোন সূচক উচ্চতা উচ্চতা ও ওজন একত্রিত করে পুষ্টির অবস্থান নির্ধারণ করে? Which index combines height and weight to determine nutritional status? তোমরা জানো যে WBSLST এক্সামিনেশনে কিন্তু অবশ্যই বাংলার সাথে সাথে ইংলিশ যে ভাষাটা, সেই ভাষাকেও কিন্তু প্রশ্নে অ্যাড অন করা হয়ে থাকে, যাতে দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা জিনিসটা পড়তে পারো। তো আমরাও কিন্তু একইভাবে প্রশ্নগুলো আজকে এনেছি। এতদিন তোমরা শুধু বাংলায় প্রশ্ন পাচ্ছিলে, তো আমরা কিন্তু একদম প্রপারলি এক্সামিনেশনের যে প্রোটোকল হতে চলেছে সেই সুবিধা মানে সেই জায়গাটাকে ফোকাস রেখে কিন্তু প্রশ্নগুলো বানিয়ে আনা হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে কোন কোন সূচক, অর্থাৎ কোন কোন প্যারামিটারকে কাজে লাগিয়ে বা কোন কোন ইন্ডেক্সকে কম্বাইন করে তোমার স্পেসিফিক্যালি কোন ইন্ডেক্সের ক্ষেত্রে আর কি হাইট এবং ওয়েট, এই যে দুটো প্যারামিটার, সেই দুটোকে একত্রে কাজে লাগিয়ে তোমার নিউট্রিশনাল স্টেটাস যেটা আছে সেটাকে নির্ধারণ করা হয়ে থাকে। প্রথমেই বলা হয়েছে ওয়েস্ট হিপ রেশিও বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, চার্ট বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সাইকোলজিক্যাল স্কোরিং, নাকি ডেক্সা। তাহলে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো, এর মধ্যেই খুব সুন্দরভাবে উত্তরটা লুকিয়ে আছে। ওয়েস্ট হিপ রেশিও, এখানে তাহলে ওয়েস্ট আর হিপ এই দুটো জিনিস একত্রে কম্বাইন হচ্ছে, তাহলে এখানে বলা হয়েছে হাইট আর ওয়েট। ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে হাইট আর ওয়েট বলা হয়েছে, তাহলে অবশ্যই এই যে প্রথম অপশনটা সেটা তো কোনোভাবেই সম্ভব না হওয়া উত্তর। তারপরে বলা হয়েছে চার্ট বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই চার্টটা কি? এই চার্টটা স্পেসিফিক্যালি তোমাদের যে গ্রোথ চার্ট আছে বাচ্চাদের ক্ষেত্রে, এবং শুধুমাত্র বাচ্চা কেন, 1 থেকে 5 বছর, তারপরে তোমার অ্যাডোলেসেন্টদের জন্যও আছে। তো এইজ ওয়াইজ কিন্তু একটা হু নট একটা মানে বেসিক্যালি যে গ্রোথ কার্ভ হয়, তার জন্য যে গ্রোথ তোমার যে চার্টটা হয়ে গেল, সেই যে গ্রোথ চার্ট সেটা কিন্তু দিয়েছে। এখানে কিন্তু প্রশ্নে বলেছে চার্ট দিয়েছে, এখানে কিন্তু গ্রোথ চার্টের কথা বলেনি। তো এই জায়গাটা একটা হালকা ল্যাগ করে দিয়ে প্রশ্নটা বোঝার জন্য ছেড়ে দিয়েছে। বাট যদি একটুখানি আমরা জানি যে আমরা এই কনসেপ্টটা পড়েছি যেহেতু, তাহলে কিন্তু আমরা বুদ্ধি খাটালেই বুঝতে পারবো যে এখানে গ্রোথ চার্টের কথা বলেছে। ঠিক আছে, প্রশ্ন এই এক্সপ্লেনেশনটার পরে আরেকটু গিয়ে প্রশ্নটা পুরোটা দেখিনি, বাকি কি কি অপশন দিয়েছে। বলছে সাইকোলজিক্যাল স্কোরিং আর ডেক্সা।
যদি সাইকোলজির কথাই বলি, সাইকোলজি তো এই প্রশ্নের সাথে রিলেটেডই না, মানে না হাইট আসছে না ওয়েট আসছে, তাহলে কিন্তু কোনোভাবেই এই অপশনটা উত্তর হবে না, কমিট আউট হয়ে গেল। দেন ডেক্সা, যদি তোমরা জেনে থাকো খুব ভালো, আর না জানা থাকলে, ডেক্সা ইজ বেসিক্যালি ইয়োর হোয়াট, ডেক্সা ইজ বেসিক্যালি ইয়ার টুল, যেটা ব্যবহার করা হয়ে থাকে বোনের যে ফর্মেশন, মানে যেটা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস, এই ধরনের যে বিশেষ বিষয়গুলো, অর্থাৎ এটা মেজার করে ডেন্সিটি অ্যান্ড স্ট্রেংথ অফ ইউর বোন, অর্থাৎ হাড় রিলেটেড যে মেজারমেন্টস এর সাথে আমরা যদি জানতে চাই, সেক্ষেত্রে ডেক্সা যে টেস্টটা সেটা ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহিত কিন্তু বাকি অপশন গুলো বুঝিয়ে দিলাম। এবার কিন্তু তোমরা পুরোপুরি নিশ্চিত হতে পারছো যে আনসার উইদাউট এনি কোয়ারি, উইদাউট এনি কনফিউশন বি হয়ে যাবে, রাইট? যেখানে হাইট এবং ওয়েট দুটো প্যারামিটারই একত্রে একই সাথে ব্যবহার হয়ে একটা স্পেসিফিক ইন্ডেক্স আমরা ব্যবহার করি, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে, সেটা হচ্ছে গ্রোথ চার্ট, রাইট? তাহলে প্রথমের আনসারটা অপশন বি হয়ে গেল, মানে চার্ট বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট আমাদের যে প্রশ্নটা আসতে চলেছে, সেখানে বলা হয়েছে যে শিশুর বৃদ্ধি প্রবণতা বোঝাতে বা দেখতে কোনটি সহায়ক? আচ্ছা, আজকে আমি বলেই দিচ্ছি, তুমি যদি খুব ভালো করে তোমরা যদি দেখো, প্রত্যেকটা কনসেপ্ট কে তোমার বোঝানোর জন্য একই জায়গা থেকে আগে আগিয়ে পিছিয়ে সহ কিছু জিনিস কম্বাইন করে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা যদি প্রত্যেকটা মক টেস্ট মানে সিকোয়েন্স ওয়াইজ দেখতে থাকো, চ্যাপ্টার টু চ্যাপ্টার আমরা কভার করতে চলেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, এবং আশা করি তোমাদের ভালো লাগছে, শুধু না তোমাদের সিরিজ গুলো কাজে লাগতে চলেছে, এ বিষয়ে আমরা কিন্তু নিশ্চিত। ঠিক আছে, তাহলে শিশুদের বৃদ্ধি প্রবণতা, অর্থাৎ যদি ইংরেজিতে প্রশ্নটা পড়ে নিই, তাহলে বলা হয়েছে হুইচ টুল হেল্পস টু ভিজুয়ালাইজ দ্য চাইল্ড গ্রোথ ট্রেন্ড, মানে ট্রেন্ড বৃদ্ধির যে প্রবণতা, সরি, হ্যাঁ, বৃদ্ধির যে প্রবণতা সেটা বুঝতে আমাদের কোন টুল হেল্প করছে, দুটো বিষয়ে এখানে আমাদের ফোকাস করতে বলা হয়েছে। অর্থাৎ এর মধ্যে কোনটি সহায়ক, যেটা আমাকে হেল্প করবে, আমাদের হেল্প করবে বুঝতে যে শিশুর গ্রোথ হয়েছে কি হয়নি। ভালো করে বোঝো, যেটা দেখে আমরা বুঝতে পারবো চাইল্ডের গ্রোথ হয়েছে কি হয়নি। এবার তাহলে ফার্স্টে চলে আসছে এমইউএসসি। লাস্টের দিন ক্লাসে কিন্তু এমইউএসসি রিলেটেড আলোচনা তোমাদের সাথে অলরেডি করা হয়েছিল সেকেন্ড ক্লাসে। ঠিক আছে, সেখানে কি বলা হয়েছিল যে এমইউএসসি হলো মিডল আপার আর্ম সার্কামফারেন্স, রাইট? যেটাকে বাংলায় আমরা বলে থাকি মধ্য বাহুর পরিমাপ। ঠিক আছে, তো এই যে এমইউএসি টেপ, এই টেপটার আরেকটা নামও আছে, দ্যাট ইজ কল শাখির স্টেপ। এই টেপটা দিয়ে মূলত বাচ্চাদের বৃদ্ধিকে তোমার মেজার করা হয়ে থাকে। বোঝা গেল? ঠিক আছে, মেজারমেন্টের জন্য একটা টুল আমরা জানতে পারলাম, তাহলে কি উত্তরটা এটা? ঠিক আছে, অন্য অপশন গুলো দেখে নেওয়া যাক। অপশন বি তে বলা হয়েছে ইনফ্যান্টোমিটার। সো তোমরা কোনোদিন শুনেছো কিনা জানি না, বাট তোমাদের অবশ্যই নিউট্রিশনাল স্টেটাস অ্যাসেসমেন্ট যদি তোমরা কনসেপ্ট বেস ক্লাস করে থাকো, তাহলে সেখানে তোমরা অবশ্যই পড়েছো যে ইনফ্যান্টোমিটার বেসিক্যালি একটা লম্বালম্বি স্কেল, যেখানে কিন্তু ছোট বাচ্চা, ছোট মানে কোন বাচ্চারা, যেই বাচ্চাদের বয়স 2 এর নিচে, ঠিক আছে, জন্মের পর থেকে 2 বছর বয়স অবধি যে বাচ্চার তোমার বয়স সীমা, এমন বাচ্চাকে কিন্তু আমরা এই ইনফ্যান্টোমিটার ব্যবহার করে তাদের লেন্থ কি মেপে থাকি, না লেন্থ মেপে থাকি বা হাইট মেপে থাকি। তোমরা খুব সহজেই বুঝতে পারছো কেন এদের ক্ষেত্রে আমরা শায়িত হাইট বা যেটাকে বলছি তোমার হচ্ছে শুইয়ে হাইটটা মাপছি। কেন এটা করছি? কারণ এই বয়সে যে বাচ্চারা, তারা কিন্তু সঠিকভাবে দাঁড়াতে শেখে না, এবং দাঁড়াতে যদি শেখেও, তুমি ধরে দাঁড় করাচ্ছ, তারা কিন্তু ব্যালেন্স প্রপারলি এই বয়স অবধিও তৈরি হয়ে থাকে না, রাইট? তাই জন্য ইনফ্যান্টোমিটার বলে তোমার একটি নির্দিষ্ট স্কেল আছে, যেটাকে কিন্তু ব্যবহার করে বাচ্চাদের জন্মের পর থেকে যে 2 বছর বয়স অব্দি বাচ্চাদের লেন্থকে মাপা হয়। নেক্সট, গ্রোথ চার্ট। গ্রোথ চার্ট সম্বন্ধে আমরা কিন্তু অলরেডি জেনেছি, হু দিয়েছে এবং সেখানে কি কি থাকে আমরা জানি, যে হাইট আর ওয়েটের মেজারমেন্টের সাপেক্ষে বাচ্চার যে গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটা পরপর পরপর আমরা 1 থেকে 5 বছরে যদি ধরে নিলাম যে 1 থেকে 5 বছরের শিশু, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কার্ভ
পেতে পারি। প্রত্যেকটা হাইট এবং ওয়েটের মেজারমেন্টের উপর বেস করে একটা যেটা হাইট এবং ওয়েট তোমার পাচ্ছি, সেটাকে যদি আমরা সময়ের সাথে সাথে অর্থাৎ তোমার মান্থ ওয়াইজ দেখি, তাহলে প্রপারলি আমরা একটা প্রপার কার্ভ পেয়ে যেতে পারি যে বাচ্চার বৃদ্ধি হচ্ছে, সেটা কি বাড়ছে না কমছে, কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝে যেতে পারি। তো এই যে গ্রোথ চার্ট, সেটা সম্বন্ধে আমরা কম বেশি জানি। নেক্সট চলে আসে হার্ট রেট। তাহলে প্রশ্নের সাথে এই অপশন যাচ্ছেই না, প্রথমে এটা বাদ হয়ে যাবে। রইল বাকি এমইউএসসি টেপ, ইনফ্যান্টোমিটার অ্যান্ড গ্রোথ চার্ট। তাহলে বাকি এই দুটি কিন্তু এক একটা টুল, যেটা কিনা তোমার শুধু শুধু একক একটি মেজারমেন্ট দিচ্ছে, একক মানে একটা, কিন্তু ট্রেন্ড কি বোঝাচ্ছে? এমইউএসি দেখে সিঙ্গেল একটা তুমি টেপের মাধ্যমে মেপে নিলে, সেটাকে দেখে তুমি ট্রেন্ড মানে তুমি ওর বৃদ্ধির প্রবণতা কতটা, সেটা কি তুমি বুঝতে পারবে? অবশ্যই নয়, অবশ্যই নয়। কারণ বলেছি, কথাটা ভালো করে বুঝতে হবে, বলেছে প্রবণতা মানে ওর গ্রোথটার মানে কোন দিকে যাচ্ছে, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং, হোয়াট এক্স্যাক্টলি দ্য সিনারিও ফর ফিউচার অলসো, সেটা কি আমরা ওটা দেখে বুঝতে পারছি? না, বুঝতে পারছি না। তাই জন্য এমইউএসি টেপ যেটা বলা হয়েছে, সেটা কিন্তু উত্তর হবে না, যদিও এটা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের সাথে যুক্ত। নেক্সট ইনফ্যান্টোমিটার, এক্ষেত্রে আমরা শুধু লেন্থের একটা পরিমাপ পাচ্ছি। তা একটা বাচ্চার হাইট, শুধু হাইট দিয়ে কি আমি বুঝতে পারবো যে বাচ্চার গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না কমছে? ইজ ইট পসিবল? না, সেটাও সম্ভব না। তাহলে উইদাউট এনি হেজিটেশন আমরা কিন্তু উত্তরটা অপশন সি মেনে নেব, যেটা হচ্ছে গ্রোথ চার্ট। তাহলে আজকে এই প্রথম দুটো প্রশ্নের মাধ্যমেই তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারলে তোমরা প্রত্যেকেই যে একই অপশন কি সুন্দরভাবে চাইলে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। একই অপশন কিন্তু দুটো প্রশ্নের ক্ষেত্রেই উত্তর, কিন্তু প্রশ্নর যে করাটা হয়েছে সেটা আমরা এমন ভাবেই করেছি যাতে তোমরা খুব সুন্দরভাবে, বা আমরা প্রশ্নটা এমন ভাবেই মানে নিজেরাও মানে যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে প্রশ্নের মানে আসপেক্টটা কিন্তু ডিফারেন্ট, আনসার ইজ সেম, বাট দ্য আসপেক্টস আর টোটালি জাস্ট ডিফারেন্ট। তো সেই জায়গার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি যে যখন দুটি বিষয় একত্রিত হচ্ছে, যেটা হচ্ছে হাইট আর ওয়েট, সেটাই কিন্তু আলটিমেট বৃদ্ধি প্রবণতাটা কতটা সেটা বুঝতে হেল্প করলো, and that is related with your growth chart. So that is why the answer, without any hesitation, কোনো প্রকার কনফিউশন ছাড়াই আমরা উত্তরটা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে গ্রোথ চার্ট। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে এটা তো দেখে নেওয়া যাক। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে কোন পরীক্ষা রক্তের সিরামের আয়রন, অর্থাৎ হুইচ টেস্ট ডিটারমাইন সেরাম আয়রন, সেরামে মানে তোমার রক্তের যে সেরাম আছে সেই সেরামে আয়রনের যে স্তর অর্থাৎ মাত্রা বেসিক্যালি, সেটা বুঝতে কোন পরীক্ষা সহায়তা করবে? এখানে কিন্তু কতগুলো টেস্টের কথা বলেছে অলরেডি, দ্যাট ইজ HbA1 টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট, ফ্রি T4 টেস্ট অর সেরাম ফেরিটিন টেস্ট। আচ্ছা, HbA1c এই যে টেস্টটি, এটি কিন্তু কোনোভাবেই ব্লাডের সাথে জড়িত নয়। এটা গ্লুকোজ, রক্তে গ্লুকোজের মাত্রা, হিমোগ্লোবিনের সাথে ব্লাড গ্লুকোজ কতটা কানেক্টেড রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় আমরা যে কনফার্মেটরি টেস্ট ফর তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বা ডায়াবেটিক্স, তাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে HbA1c হচ্ছে কনফার্মেটরি টেস্ট ফর ডায়াবেটিস অনলি। এটা তাহলে কিন্তু ব্লাডে আয়রন কিন্তু বোঝাচ্ছে না, ব্লাডে গ্লুকোজ কতটা আছে সেইটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু HbA1c টেস্টটা ব্যবহার হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে প্রথম অপশনটা কোনোভাবেই উত্তরের মধ্যে পড়ছে না, এটা প্রথমেই বাদ হয়ে যাবে। নেক্সট বলছি হিমোগ্লোবিন টেস্ট, ঠিকই তো, ব্লাড মানে কিন্তু রক্তে আমাদের হিমোগ্লোবিনের মাত্রাই আমরা দেখছি, কিন্তু হিমোগ্লোবিন টেস্টের মাধ্যমে কি রক্তে আয়রন কতটা আছে সেটা আমরা বুঝতে পারবো, তাই কি? ঠিক আছে, এটা আমি একটু পরে বলে দিচ্ছি। বাকি দুটো অপশন আমি দেখিনি, তারপর আমি সবটাই ব্যাখ্যা করবো এবং খুব সুন্দর করে তোমরা শুনে নাও, কনসেপ্ট সহ আমি বলবো। আচ্ছা, ফ্রি T4 টেস্ট, T4 তো হরমোন, থাইরক্সিন, যেটা তোমরা জানো T4, তো এটা তো কোনোভাবেই কিন্তু তোমাদের যেটা আয়রন তার সাথে আহ যাচ্ছে কি, মানে এটা কোনোভাবেই কি থাইরক্সিন যে হরমোনটা সেটা কিভাবে তোমার আয়রনের স্তর নির্ধারণ করবে? তাহলে এটাও কোনোভাবে হবে না। তাহলে তোমাদের সাথে মানে স্বাভাবিকভাবেই তোমাদের এই দুটো অপশন কিন্তু কনফিউজ করছে যে তাহলে কোনটা আনসার হতে পারে।
আচ্ছা, আমরা জানি যে ফেরাস আর ফেরিক এই দুটো ফর্মেই কিন্তু আয়রন ব্লাডে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু আহ যেটা আহ হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের লোহিত রক্তকণিকা কতটা আছে সেটা বোঝার জন্য যে টেস্টটা, সেটা তো ব্লাডের কথা বললো, সেটা দিয়ে কিন্তু আমি আয়রন বুঝতে পারবো না। তাই অবশ্যই এই অপশনটাও কিন্তু উত্তর হবে না। উত্তর হয়ে যাবে আমাদের সেরাম ফেরিটিন টেস্ট। আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু সুন্দর কনসেপ্টের সহিত আমি যেমন বোঝাচ্ছি সেটা তোমাদের খুব সুন্দরভাবে মাথায় ঢুকে গেছে। তাহলে উত্তরটা কেন ডি হলো সেটা আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, নেক্সট অপশনে প্রশ্নে চলে আসলাম। শিশুর কম ওজন কিভাবে সংজ্ঞায়িত হবে? মানে আন্ডার ওয়েট ইন চিলড্রেন ইজ ডিফাইন্ড অ্যাজ, মানে একটা বাচ্চা যে আন্ডার ওয়েট সেটা কিভাবে বুঝবো, কিভাবে সেটা সংজ্ঞায়িত, মানে ব্যাখ্যা, তুমি একটা ডেফিনেশন দাও না, সেটা যদি ডিফাইন করতে যাই যে একজন বাচ্চা আন্ডার ওয়েট, তাহলে কিভাবে বলবো? মানে একটা সঠিক আহ যেটা সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে যে ক্লাসিফিকেশন আছে আন্ডার ওয়েটের ক্ষেত্রে ডেফিনেশনে, সেটা ঠিক কি সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। ইজ ইট লো ওয়েট ফর এজ, ইজ ইট লো হাইট ফর এজ, নাকি লো ফ্যাট কন্টেন্ট অফ দ্য বডি, নাকি কারেক্ট ওয়েট ফর হাইট? প্রথমেই লো ফ্যাট এই অপশনটা বাদ চলে যাবে, কারণ এটা কোনোভাবেই কিন্তু ওজনের সাথে কিভাবে বাচ্চা আন্ডার ওয়েট তার সাথে এখানে ফ্যাটের ওপর বেস করে কিন্তু ওয়েট ডিটারমাইন হয় না শুধু, কারণ সবটা মিলেই একটা বডি ওয়েট। তো বডি ওয়েটের কথা এখানে বলছে, তাই ফ্যাট জিনিসটা এখানে কনসিডারেবল নয়, তাই প্রথমেই বাদ চলে গেল। বলেছে কারেক্ট ওয়েট ফর হাইট, মানে ওয়েটের সাপেক্ষে হাইটের সাপেক্ষে কারেক্ট ওয়েট, তাই কি আন্ডার ওয়েটের কথা বলা হয়েছে? বলেছে যে শিশুর ওজন কম, তাহলে ওজন কমের সাথে কারেক্ট ওয়েট কি করে যাচ্ছে? তাহলে এটাও বাতিল হয়ে যাবে। নেক্সট বলছে যে লো হাইট ফর এজ নাকি লো ওয়েট ফর এজ, তো এখানে তো আমরা জানতে চেয়েছি আন্ডার ওয়েট, তাই না? তাহলে কোনোভাবেই লো হাইট ফর এজ তো হবে না, এখানে হাইট বলেছে। তাহলে কিন্তু আনসার উইদাউট এনি মানে কনফিউশন আমাদের যেটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অপশন নাম্বার এ, দ্যাট ইজ লো ওয়েট ফর এজ। অর্থাৎ একটা বাচ্চাকে যদি আমি আন্ডার ওয়েট বলি, তাহলে তার যে ডিফিনেশন বা তার যে সংজ্ঞা সেটা হতে চলেছে যে হ্যাঁ, সেই বাচ্চাটি কম ওজন, বয়সের তুলনায় তার কম ওজন, তাই সেটাই হয়ে গেল আন্ডার ওয়েট। তাই আনসারটা অপশন এ হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কনসেপ্ট গুলো যখন যখন পড়ছো রাইট ডাউন করে নেবে, তে কিন্তু অনেকটা একদম প্রপার অ্যাফরমেশনের সাথে মানে আমি অ্যাসিওর করতে পারি তোমাদের, কিন্তু আমি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করছি, অর্থাৎ সেখানে কিন্তু তোমরা আরো অনেকগুলো, মানে এখান থেকেই আরো দু তিনটে চারটে পাঁচটা প্রশ্নের যে স্বাভাবিক আরো অন্যভাবে এলে তোমরা কিন্তু বুঝতে পারবে, সেই জায়গাটা কিন্তু আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। আচ্ছা, গ্রোথ ফল্টারিং ইজ ডিফাইন্ড আইডেন্টিফাইড অ্যাজ, মানে বৃদ্ধি যে থেমে যাচ্ছে সেটাকে কিভাবে ডিফাইন করা যেতে পারে? দেখা যাক। বলছে ফার্স্ট অপশন ইজ ফল্টার্ড অর ডাউনওয়ার্ড গ্রোথ কাপ, মানে গ্রোথ কাপ নিচের দিকে যাচ্ছে, আপওয়ার্ড গ্রোথ কাপ উপর দিকে যাচ্ছে, স্ট্যাগনেন্ট মানে দাঁড়িয়ে গেছে, নাকি ব্লাড প্রেশার রিডিং? অবশ্যই ব্লাড প্রেশার রিডিংটা কিন্তু এর সাথে যাচ্ছেই না, তাই এটা বাদ চলে গেল, এটা উত্তর কোনোভাবেই হওয়া সম্ভব নয়। নেক্সট বলেছে স্ট্যাগনেন্ট মানে দাঁড়িয়ে গেছে। আমাদের প্রশ্নে বলেছে যে গ্রোথ ফল্টারিং মানে গ্রোথ স্থবির থেমে গেছে। ঠিক আছে, তাহলে সেটা আমি কিভাবে আর কি আইডেন্টিফাই করবো? তবে নেক্সট বলেছে যে এক সেকেন্ড, তোমাদের হ্যাঁ, যেটা হচ্ছে থেমে গেছে বা লম্বা লাইন, ফল্টারিং। হ্যাঁ, আর বলেছে যে গ্রোথ কার্ভটা উপর দিকেও যাচ্ছে, আর একটা একটা অপশনে বলেছে অথবা দুটো একসাথে, নট ফল্টার্ড অর ডাউনওয়ার্ড। তো এটা তো হবে না, দুটো অপশন একভাবে কিভাবে হতে পারে? ফ্ল্যাটেন্ড অর ডাউনওয়ার্ড। আচ্ছা হ্যাঁ, নয় ফ্ল্যাট হয়ে গেছে, নয় ডাউনওয়ার্ড যাচ্ছে। আচ্ছা, দুটোই বলেছে। আপওয়ার্ড কোনোভাবেই যাবে না। আর স্ট্যাগনেন্ট মানে লাইক জমা, মানে একটা জায়গাতে জমে গেছে, তো জমে তো যেতে পারে না, নয় ফ্ল্যাট হয়ে যাবে নয় নিচের দিকে যাবে, যে কোনো একটা। তো দুটো অপশনের কম্বিনেশনে যেটা হতে পারে, দুটো দুটো অপশনই একসাথে আছে, আনসারটা উইদাউট থিঙ্কিং এটা হয়ে যাবে। কারণ যদি
আমি বলি যে একটা বাচ্চার গ্রোথটা আর সঠিক হচ্ছে না, থেমে গেছে, স্থিতিস্থাপকতা চলে এসেছে, তার মানে কিন্তু অবশ্যই সেখানে গ্রোথ কার্ভটা যদি থেমে গেছে মানে লম্বালম্বি যাচ্ছে, এটাও হতে পারে, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে মানে কমে গেছে বা থেমে গেছে, বা রিডিউস মানে যেটাকে ডাউনওয়ার্ড ফল্টারিং। ফল্টার্ড মানে কি? ফল্টার্ড মানে তুমি শুধুমাত্র এটা আশা করো না যে গ্রোথটা একই জায়গায় থেমে যাবে। যখন দীর্ঘদিন একই জায়গায় থেমে যাবে, তার মানে সময়ের সাথে সাথে কিন্তু সেটা নিচের দিকেই যাবে, ডাউনওয়ার্ড যাবে। তাই প্রথমে ফ্ল্যাট হবে, দেন ডাউনওয়ার্ড। তাহলে দুটো অপশনই যেটা একই অপশনে চলে আসে, দ্যাট ইজ অপশন এ। তাই আনসারটা কিন্তু তোমাদের অপশন এ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। বলছে কোন বায়োমেডিকেল সূচক বা হুইচ বায়োমেডিকেল ইন্ডিকেটর রিফ্লেক্টস প্রোটিন স্ট্যাটাস। এর মধ্যে কোন মানে সূচকটা দেখে তুমি বুঝবে যে তোমার প্রোটিন যেটা বডিতে আছে সেটা কতটা আছে। বলছে ভয়েস পিচ, তোমার গলার যে ভয়েসটা কোন পিচে যাচ্ছে সেটা দেখে অবশ্যই এটা হবে না, তোমরা জানো। সেরাম ট্রান্সফিউশন, নো, ট্রান্সফিউশন মিন্স তুমি পাঠাচ্ছ, নো, বা ট্রান্সফারিং হোয়াট এভার, এটা মানে মিলছেই না অপশনটা, এমনি বাদ চলে যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো। টোকোফেরল মানে ভিটামিন এর অ্যাক্টিভ ফর্মের কথা বলেছো তো, না, তাহলে তো এটা তো এমনি মিলছে না। তাহলে রইলো বাকি একটা, এবং এটাই উত্তর উত্তর হয়ে যাবে, যেটা হচ্ছে সেরাম অ্যালবিউমিন। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। কোন পুষ্টি ঘাটতি, which nutrients deficiency causes growth retardation? কোন পুষ্টি উপাদানের ঘাটতি মেনলি বৃদ্ধির যে তোমার একটা গ্রোথ প্রপারলি একটি বাচ্চার হচ্ছে, বা যে কারণ যে কোনো ইন্ডিভিজুয়ালের যে গ্রোথ হচ্ছে সেটার বিলম্ব ঘটছে, সেটাকে বোঝায়। তাহলে কোন পুষ্টি উপাদান, এটা কি ক্যালোরি, এটা কি ফাইবার, এটা কি কপার ডেফিসিয়েন্সি, নাকি জিঙ্ক এবং প্রোটিন একসাথে দুটোরই লস? তাহলে কিন্তু বলছে যে গ্রোথ রিটার্ডেশন মানে কি। মানে গ্রোথ এক্ষুনি আমরা বললাম ফল্টারিং, আর রিটার্ডেশন মানে হচ্ছে যে সঠিকভাবে হচ্ছে না, গ্রোথ তো হচ্ছে, বাট সেক্ষেত্রে সেটা সঠিক কিনা সেটা কিন্তু সেটা বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাহলে অপশন গুলো দেখি। প্রথমে যে একটা অপশন যদি আমরা ডিরেক্টলি চোখ পড়ে যায়, সেটা হচ্ছে তোমাদের ফাইবার, বি, অপশন বি। তো ফাইবার কি কোনোভাবে তোমাদের মনে হচ্ছে যে উম, পুষ্টির ঘাটতি, বা মানে মানে যেটার ঘাটতি ঘটলে রিটার্ডেশন হবে? তাহলে যদি ফাইবারের কথা আমরা একটুখানি আলোচনা করি, ফাইবার তো আমরা জানি কি জিনিস। ফাইবার মেনলি জল ধরে রেখে মল গঠনে, যেটা হচ্ছে তোমাদের মল গঠন মানে বলতে চাইছি যেটা হচ্ছে যে ফিটাস ফর্ম ফিকাল ফর্মেশনে হেল্প করে, মল ফর্মেশনে মানে জল ধরে রাখে। ফাইবার হেল্প করছে খাবারে কেন রাখতে বলে, যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। কিন্তু এটা অ্যাজ আ নিউট্রিয়েন্ট কিন্তু সেভাবে ততটা গুরুত্ব দিয়ে, মানে যেই নিউট্রিয়েন্টের অভাবে গ্রোথ হবে সেটার কি ক্ষেত্রে আসপেক্ট আছে? তাহলে অবশ্যই কিন্তু না। কারণ এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গ্রোথ হওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই সেইভাবে কিন্তু ইম্প্যাক্ট রাখে না। তাহলে অবশ্যই এই অপশনটা কিন্তু কোনোভাবেই হবে না, যেটা হচ্ছে তোমাদের বি। আচ্ছা, দেন যেটা হয়ে যাচ্ছে, বলছে যে ফার্স্ট অপশনে চলে যাই ক্যালোরি। তা ক্যালোরি একার যদি আর কি তোমার ডেফিসিয়েন্ট হয়, ক্যালোরি প্রথমেই, ক্যালোরি মানে এনার্জি, এনার্জি তুমি একটা প্রপার এনার্জি ইনটেক করছো যার মাধ্যমে এনার্জি পাচ্ছ, মানে হোয়াট এভার অ্যামাউন্ট তুমি খাবার খাচ্ছ তার তার থেকে তোমার একটা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স হিসেবে, একটা বয়স হিসাবে তোমার এনার্জি দরকার, সেটা পেলে তোমার কাজকর্ম মিটে যাচ্ছে, এবং এক্সেস থাকলে সেটা সময়ের সাথে সাথে ফ্যাটে কনভার্টেড হয়ে তোমার বডিতে জমে গেল। এটা হচ্ছে নর্মাল ক্যালোরির একটা নর্মাল এক্সপ্লেনেশন আমি দিলাম। তো সত্যি কি সেটা না থাকলে তোমার গ্রোথ পুরোপুরি রিটার্ড হয়ে যাবে? তাহলে প্রথমে ফাইবার হবে না, দেন গ্রোথ ক্যালোরি অপশনে আছে, দেন কপার। কপার তো একটা মিনারেল, অনেকগুলো কাজ থাকলেও শুধুমাত্র কপারের অভাবে তোমার কিন্তু আর কি গ্রোথ থেমে যাবে এমনটা হওয়ার কথা নয়। এবার যদি আমরা নেক্সট লাস্ট অপশনে যাই, দ্যাট ইজ কল্ড জিঙ্ক ডেফিসিয়েন্সি অ্যান্ড প্রোটিন লস। প্রোটিন লস মানে কিন্তু সেল ভাঙছে তোমার বডির, আর সেল ভাঙছে মানে তোমার দেহ ভেঙে আসছে। কারণ আমরা জানি যে কার্বোহাইড্রেট একটা কথা আছে, প্রোটিন বাঁচোয়া কাজ। প্রোটিন যাতে বডিতে সঠিকভাবে থাকে তাই জন্যই কিন্তু কার্বোহাইড্রেটটা এতটা সঠিক মাত্রায় নিতে হয়, যেটা বলা থাকে যে মাত্রাটা, যাতে সেটা কি করে, সেটা তোমার রোজের যে কাজকর্ম সেটাকে মেটাতে হেল্প করে, অর্থাৎ বডির যে নর্মাল ফাংশনারিজ আছে সেটার ক্ষেত্রে যে এনার্জি দরকার হয় সেটা যেন কার্বোহাইড্রেট থেকে যায়। কারণ দীর্ঘদিন একটা যেটাকে বলা হয়
একদম তুমি ইনিশিয়াল আওয়ারে যদি কেউ ফাস্টিং করে তাহলে তার ক্যালোরির অর্থাৎ নর্মাল বডি ওয়েট কমতে কমতে একটা সময় পরে তোমার যেটা ভাঙতে শুরু করে সেটা হচ্ছে বডি প্রোটিন ভাঙতে শুরু করে। সেটা কোনোভাবে হলে কিন্তু গ্রোথ অলটুগেদার যে গ্রোথ সেটা কিন্তু থেমে যাবে। তো তাই জন্য অবশ্যই প্রোটিন রাদার ইম্পর্টেন্ট এই আসপেক্টে। তাই যদি তাই বলা হয় সেক্ষেত্রে জিঙ্ক ডেফিসিয়েন্সির কথাও বলা হয়েছে লাস্ট অপশনে। তাই জিঙ্ক কিন্তু আমরা জানি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু হেল্প করে, এবং সেই জন্য প্রোটিন আর জিঙ্কের ডেফিসিয়েন্সি অ্যালং উইথ ইউর প্রোটিন লস, এই দুটো হয়ে গেলে কিন্তু অবশ্যই পুষ্টি যে বাচ্চার যে নর্মাল যে বৃদ্ধি বা গ্রোথ সেটা কিন্তু থেমে মানে রিটার্ড হবে, সঠিকভাবে হবে না। তো সেই জন্য কিন্তু অপশন ডি হয়ে যাবে আনসার। নেক্সট, ৪ বছরের হ্যাঁ, ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য আদর্শ এমইউএসি কাট অফ, অর্থাৎ তুমি যদি একটি ৪ বছর আহ, মানে জন্মের পর থেকে ৪ বছর বয়স অবধি যেসব বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে মিডল আপার আর্ম সার্কামফারেন্সের একটা কাট অফ ভ্যালু আছে, যেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে। সেটা কত? সেটা কিন্তু 11.5। এটা আমি আলাদা করে অপশনের ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এটা একটা নিউমেরিক্যাল নাম্বার, এটা মনে রাখতে হবে। তাই উত্তরটা কিন্তু লেস দেন 11.5, অর্থাৎ যেটা হচ্ছে তোমার অপশন সি সেটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সরি, এক্ষেত্রে তোমার প্রশ্নটা বলেছে যে হোয়াট ইজ অ্যান আইডিয়াল এনইউএসসি কাট অফ, মানে আদর্শ কাট অফটা কি হওয়া উচিত। যদি 11.5-এর নিচে হয়, ভালো করে শুনে নাও, সে তার মানে হচ্ছে বাচ্চাটি ম্যালনারিশড। আচ্ছা, ঠিক আছে। এটা তাহলে যদি 11.5-এর নিচে হয় সেটা অ্যাবনর্মাল। তাহলে যেটা নর্মাল হয়ে যাবে সেটা কিন্তু তোমার 12 অথবা মোর দ্যান 12। তাহলে এটা বাদ দিয়ে যে অপশন গুলো চলে আসছে যেটা তারপরেই সেটা হচ্ছে 13। তাই উত্তরটা 13 হয়ে যাবে, কারণ লেস দেন 11.5 মানে বাচ্চা নিউট্রিশনে ভুগছে। ঠিক আছে। তাই প্রশ্নটা এই জন্যই তোমাদেরও ভালো করে প্রশ্ন পড়তে হবে। আমি এই জিনিসটা লক্ষ্য করিনি, বলেছে আদর্শ মানে কি হওয়া উচিত, বলেনি কিন্তু যে কোন কাট অফটা হলে যে ম্যাল নিউট্রিশন হবে এমইউএসির কোন কাট অফে, তাহলে উত্তর সি হয়ে যেত। ঠিক একইভাবে তোমরাও প্রশ্ন খুব ভালো করে পড়বে। যেহেতু বলেছে আদর্শ মানে কি হওয়া উচিত, তাই উত্তরটা কিন্তু সি হবে না, রাদার এই হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। নেক্সট, স্কুল মিড ডে মিল প্রোগ্রামের উপকারিতা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ স্কুল মিল প্রোগ্রাম? আচ্ছা, ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড লার্নিং আউটকাম, লো ফাইবার ইনটেক, হাই সোডিয়াম ফুড, আন সুপারভাইজড ফুড হ্যাবিটস অফ চিলড্রেন। তো ভালো করে বুঝো, এখানে বলছে যে প্রথমে অপশনে বলছে যে নিউট্রিশন আর লার্নিং আউটকাম এই দুটোকেই কিন্তু উন্নতি করে, মানে ইমপ্রুভ করে, ইজ ইট? তাহলে হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা জানি সত্যি কথা। ফাইবার ইনটেক কমায় না এমন কিছু হওয়ার কথা নেই। বাকি দুটো অপশন সুপারভাইজড ফুড হ্যাবিটস, এটা তো অপশনের সাথে মানে কি তাই কি আমরা কি এতটা একটা গভর্নমেন্ট প্রোগ্রাম চলছে, সেটা অবশ্যই ভালোর জন্য কোনোদিনই, তাহলে অপশন লাস্ট, এবং সি আর ডি তো মিলছেই না তার সাথে। তাহলে উইদাউট এনি থিঙ্কিং তোমাদের উত্তরটা হয়ে যাবে অপশন এ। আচ্ছা, কোন খাদ্য শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? Fast food, rich food, high sodium food, fruits and vegetable, unsupervised food habits. So this is definitely going to be omit out in the first row only. Next বলছে ফার্স্ট ফুড, না এটাও কোনোভাবে হবে না। ফাস্ট ফুড কখনোই ইমিউনিটিকে বৃদ্ধি করে না আমরা জানি। সোডিয়াম অবশ্যই না। হাই সোডিয়াম ফুড আমি কেন বাচ্চাকে খাওয়াতে যাব? ঠিক আছে। তো এটা তো কোনোভাবেই হবে না। তাহলে পড়ে রইলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তাহলে উত্তর এটাই হয়ে যাবে। আর কেন হয়ে যাবে সেটাও কিন্তু তোমরা জানো। আচ্ছা, নেক্সট, শিশুদের জন্য জিঙ্ক কেন গুরুত্বপূর্ণ? Why zinc important for children? Option A, high fat sugary snacks support growth and immune function, brain development, bone development. আচ্ছা, এটা কিন্তু একটু ভালো করে প্রশ্নটা পড়তে হবে। বলছে যে হাই ফ্যাট সুগারি স্ন্যাক্স, এটা তো বুঝতেই পারছো অপশনটা এটার সাথে যাচ্ছেই না, যে জিঙ্ক কেন ইম্পর্টেন্ট না হাই ফ্যাট সুগারি স্ন্যাক্স এর মধ্যে পাওয়া যায় তাই কি, এমন কিছুর জন্য না, কোনোভাবেই না, বরং এই ধরনের খাদ্য বাচ্চাদের দেওয়া যাবে না। নেক্সট বলছে গ্রোথ কে সাপোর্ট করে, ইমিউন ফাংশন কে সাপোর্ট করে। আচ্ছা, ঠিক আছে, গ্রোথও বলছে একই সাথে ইমিউন ফাংশনকেও বলছে সহায়তা করে। নেক্সট বলছে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, আর বোন, তো বোনের সাথে কিন্তু জিঙ্কের সেভাবে কোনো একটা পার্টিসিপেশন নেই। আচ্ছা, সাপোর্ট গ্রোথ অ্যান্ড ইমিউন ফাংশন,
জিঙ্ক একটা কিন্তু মিনারেল, এটা বুঝতে হবে। তাই গ্রোথের থেকেও যদি আমি বলি যে ইমিউন ফাংশন তার সাথে কি জড়িত কিনা, তাহলে ইমিউন ফাংশনের সাথে ভিটামিন মিনারেল সবাই জড়িত কম বেশি। তো হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভূমিকা তো রাখতেই পারে। কিন্তু এই যে গ্রোথ কথাটা বলেছে, দেখো আমি এমন ভাবে তোমাদের বেসিক ক্লিয়ার করতে চাইছি, ধরো এই কনসেপ্টটা কারো খুব ভালো করে জানা নেই, ভালো করে বুঝবে কথাটা, কিন্তু স্টিল তোমাকে আনসার করতে হবে। তাহলে তুমি কি অ্যাপ্রোচে দেখবে, সেটা আমি বোঝাতে চাইছি। তাহলে এখানে গ্রোথও বলছে আবার ইমিউন ফাংশনও বলছে কিন্তু। তাহলে তাই কি গ্রোথের জন্য কিন্তু সবার আগে প্রোটিন এনার্জি, দিস ইজ দ্য প্রাইমারি আসপেক্ট প্রক্সিমাল অ্যানালাইসিস। এবার কেন গ্রোথ বলেছে, গ্রোথ বলেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বলেনি এখানে, প্রশ্নটা তাই নয় কিন্তু। ঠিক আছে, তাহলে রইলো বাকি পড়ে অপশন সি, ব্রেন ডেভেলপমেন্ট। যে অলরেডি এই বিষয়ে জানো সে তো বুঝতেই পেরে যাবে প্রশ্ন দেখে যে হ্যাঁ, জিঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্রেন ডেভেলপমেন্ট। কিন্তু যে জানো না, সেও চাইলে উত্তরটা এইভাবে করতে পারো যে গ্রোথও বলেছে, ইমিউন ফাংশনও বলেছে, এবং গ্রোথের ক্ষেত্রে প্রাইমারি আসপেক্ট কিন্তু জিঙ্ক নয়। এবার যদি গ্রোথের কথা ধরি, তাহলে প্রাইমারি কোন গ্রোথকে হেল্প করে, দ্যাট ইজ ব্রেন গ্রোথ বা ব্রেন এর প্রপার ডেভেলপমেন্ট। তাই উত্তরটা উইদাউট এনি থিঙ্কিং তুমি যদি এইভাবে সাজিয়ে দেখো, যেহেতু দুটোই বলেছে ইমিউন ফাংশন অ্যান্ড গ্রোথ, এবং এখানে ক্ল্যারিটি নেই, তাহলে রইলো বাকি অপশন সি, তাই ব্রেন ডেভেলপমেন্ট। আর যাই যে যদি কনসেপ্টের উপর বেস করে বলো, তাহলে হ্যাঁ, প্রথম 5 বছরের বাচ্চার যে বুদ্ধাঙ্ক বা আইকিউ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে জিঙ্কের ভূমিকা অপরিসীম এবং অপরিহার্য। তাই জন্য কিন্তু অপশনটা সি হবে, যেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা আশা করি তোমরা মাথায় রাখবে। যদি নতুন কনসেপ্ট হয়, অবশ্যই একটু সুন্দরভাবে, যেভাবে আমি কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার করে দিলাম, সেটা লিখে নিতে পারো যাতে পরবর্তীতেও মনে থাকে। আচ্ছা, লেকচার ভিত্তিক পুষ্টি শিক্ষা অর্থাৎ নিউট্রিশন এডুকেশনের ক্ষেত্রে যদি লেকচারের কথা বলি, তাহলে সেটার লিমিটেশনস কি, মানে সীমাবদ্ধতা কি? আশা করি প্রশ্নটা তোমরা বুঝেছো। বলছে ল্যাক অফ পার্টিসিপেশন, পার্টিসিপেন্ট ইনভলভমেন্ট, নাকি আনট্রেন্ড পার্সোনাল, নাকি আনস্ট্রাকচার্ড গসিপ, নাকি নো ডেমনস্ট্রেশন। কথা তো সত্যি, লেকচারে কিন্তু ডেমনস্ট্রেশন, লেকচার আর ডেমনস্ট্রেশন কাছাকাছি বুঝিয়ে দেওয়া হয়। তুমি চাইলে, যেমন ফর এক্সাম্পল এখানে আমি তোমাদের লেকচারই দিচ্ছি এবং আমি কিন্তু তোমাদের লিখেও বোঝাচ্ছি যে প্রত্যেকটা জিনিস কিভাবে ইম্পর্টেন্ট। তো যদি তাই হয়, তাহলে আমি যদি তাই রাখি, তাহলে অবশ্যই ডেমনস্ট্রেটই আমি এখানে করছি। তো তো তাই কি ডেমনস্ট্রেশন হলে সেটা কি করে সীমাবদ্ধতা হতে পারে? সেটা তো হবে না উত্তর। আনস্ট্রাকচার্ড গসিপ, অনেকগুলো লোক থাকলে, সেখানে অনেকগুলো ইন্ডিভিজুয়াল জড়িত থাকলে গসিপ হতেই পারে। কিন্তু গসিপ যাতে না হয়, সেটা কিন্তু দায়িত্ব কার না, নিউট্রিশন যে এডুকেটর, অ্যাজ এডুকেটর যদি আমি সেখানে যুক্ত থাকি, সেটা দায়িত্ব আমার যে হ্যাঁ, কোনোভাবেই সেটা যেন না হয়। সেই জন্যই আমাকে কি হতে হবে না, ট্রেন্ড হতে হবে। তো অবশ্যই এই দুটো অপশন কোনোভাবেই হবে না। কিন্তু এই দুটো অপশন সীমাবদ্ধতাও নয়, কারণ আমি যখন লেকচার দিচ্ছি এই দুটো অপশন কেন থাকবে? অ্যাজ আ পার্সোনাল আমি ট্রেন্ড। নেক্সট হচ্ছে আমার আনস্ট্রাকচার গসিপও সেখানে থাকছে না। তাহলে ইয়েস, ল্যাক অফ পার্টিসিপেন্ট ইনভলভমেন্ট কোনো কারণে, যদি যে ইন্ডিভিজুয়ালস এর উদ্দেশ্যে আমি নিউট্রিশন এডুকেশনটা দিচ্ছি, ঠিক আছে, তাহলে সেটা যদি না হয়, মানে সেটা যদি, সেখানে যদি মানে সমস্যা যদি তখন হবে যখন যে একটা নাম্বার অফ পিপল, যে কজন আসার কথা ছিল, ঠিক আছে, ধরো ফর এক্সাম্পল আমি এক্সপেক্ট করেছিলাম যে অন্তত 50 পিপল উইল বি দেয়ার, এবং সেখানে দেখা যাচ্ছে মানুষ মোটে 10 জন এসেছে বা 5 জন এসেছে, পার্টিসিপেন্টই আসেনি, তাহলে তখন কিন্তু হয়ে যাবে সমস্যা, এবং সেটাই কিন্তু সীমাবদ্ধতা। পুষ্টির ধারণাগুলো দ্রুত বোঝাতে কোন দুটি সহায়ক? এর মধ্যে যে কটা অপশনস আছে, আহ, সেখানের মধ্যে কোনটা মানে দ্রুত বোঝাতে, সরি দুটি নয়, দ্রুত বোঝাতে কোন কনসেপ্টটা সহায়ক? এটা দুটি হবে না, কথাটা ভুল আছে, এটা কেটে দাও। সো দিস ইজ নট দুটি, রাদার মানে কনসেপ্ট এফেক্টিভলি হেল্প করবে, টুল, এটা কথাটা হবে টুল। ইংরেজি জায়গাটা দেখো, পড়ো তোমরা, তাহলে বুঝে যাবে প্রশ্নটা কি আছে। আমি দুটো ভার্সনে এই জন্য আজকে নিয়ে এসেছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। বলেছে পোস্টার অ্যান্ড চার্ট, টয়েস, চার্ট, মডেল। পোস্টার চার্ট তো দুটো অপশনে আছে, টয়েস মানে খেলনা। এবার আচ্ছা, তাহলে এবার সেক্ষেত্রে আমি যদি একটা নিউট্রিশনের কনসেপ্ট ধরো, বা আমি বোঝাতে চাইছি কোথাও একটা কি, যে ভিটামিনস কোন খাবারে বেশি থাকে ফর এক্সাম্পল, বা মায়েদের বোঝাতে চাইছি যে কিভাবে শাকসবজিকে ভিটামিন লস না করে কিভাবে কোন পদ্ধতিতে কাটলে
বা কতটা সাইজে কাটলে বা আগে কেটে রাখতেন, যেটাকে বলা হয় সিদ্ধ করে জল ফেলে না দিলে কিভাবে আর কি আমি এই কনসেপ্ট গুলো ওদের দিতে চাইছি, জানাতে চাইছি, হয়তো মানে এটাই তো উদ্দেশ্য নিউট্রিশন এডুকেশনের। কোন একটা, আমি এটা ফর এক্সাম্পল এই টপিকটা আমি নিয়েছি, সেক্ষেত্রে আমি একটা পোস্টার বা চার্ট বানালাম। সেক্ষেত্রে কিন্তু আমার ওর কনসেপ্টটা পোস্টার আর চার্ট টয়েস এর থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে সেটা ব্যাখ্যা করবে। তো খেলনার এখানে কিন্তু জায়গা নেই। চার্ট, চার্টের মাধ্যমে কিন্তু রাদার অতটা ভালো বোঝা যাবে না। চার্ট মানে মানে ফর এক্সাম্পল একটা ছবি, তোমরা নিজেরাও মাস্টার্স গ্রাজুয়েশনে চার্ট পোস্টার কিন্তু বানিয়েছো, যে কিভাবে একটা চার্টের মধ্যেই তুমি একটা পুরো টোটাল, ফর এক্সাম্পল ওবেসিটি একটা কনসেপ্ট, সেখানে আমি কিভাবে একটা মেধাবৃক্ষ থেকে কিভাবে নানান সমস্যা হতে পারে সেই জায়গাটা আমি কিভাবে ছবির মাধ্যমে দেখাতে পারি সেটা আমি একটা চার্টে দেখালাম। এবার মডেল আছে, এবার সেই চার্টটাই সিমিলার কনসেপ্ট আমি যদি একটা মোটা বাচ্চার একটা মডেল, ফর এক্সাম্পল মোটা, ফর এক্সাম্পল বলতে চাইছি মেদবহুল ইন্ডিভিজুয়াল বাচ্চা, সে কিভাবে মেদবহুল হলো, তার যে সেডেন্টারি লাইফস্টাইল, সোফাতে শুয়ে ঘুমানো, সবসময় টিভিতে কার্টুন দেখা, সারাক্ষণ ধরে ফোনে গেম খেলা, তাছাড়াও নানান রকমের বাবা মা এনে দেওয়া ফ্রিকোয়েন্টলি স্ন্যাক্স জাতীয় খাবার খাওয়া, এই যে বিষয়টা আমি যদি এটা মডেলের মাধ্যমে দেখাতে পারি, তোমাদের কি মনে হয় তোমরাও কোন বিষয়টাতে সব থেকে বেশি বুঝতে পারবে? আশা করি তোমরা বুঝে গেছো উত্তরটা অবশ্যই মডেল, না চার্ট, না পোস্টার, না হার্নেস। কারণ এই মডেলের মাধ্যমে 3D এক একটা করে শেপ আমি কিন্তু ক্রিয়েট করে এই জিনিসটাকে চোখে, বা যে কনসেপ্টটা মানুষ দেখতে পেলে কিন্তু সুন্দরভাবে বুঝে যাবে, দ্যাট ইজ ইউর রাদার দেন চার্ট পোস্টার অ্যাট্রাকটিভ অবশ্যই মডেল হবে। তাই উত্তরটা হয়ে যাবে মডেল। আশা করি বোঝাতে পারলাম। হুম। কোন কার্যক্রম সক্রিয় শিক্ষাকে উৎসাহিত করে? Which activity promotes active learning? আচ্ছা, is it poster? Is it group discussion? Is it your চার্ট অর টক? টক মানে কথা বলা, চার্ট একইভাবে তুমি চার্ট বানাচ্ছ, যেটা গ্রুপে কথা বলা মানে গ্রুপ ডিসকাশন হয়ে যাচ্ছে। আর নেক্সট হচ্ছে পোস্টার। এর মধ্যে কোনটা অ্যাক্টিভলি তোমাকে শিখতে সহায়তা করবে? কি মনে হয়? অবশ্যই কিন্তু সেটা হচ্ছে যে হয়ে যাবে দ্যাট ইজ ইউর গ্রুপ ডিসকাশন। কারণ এখানে 10 জন, ফর এক্সাম্পল তোমরা বসে আছো একই বিষয়ে, ধরো ফর এক্সাম্পল তোমরা WBSLST একটা আমাদের পরীক্ষা যেটা আমরা দিতে চলেছি, তোমরা দিতে চলেছো 2025-এর 14 তারিখ। এই বিষয়ে ধরো 3 জন 3টে টপিক পড়ে আসলে, যে কেউ বললে যে নিউট্রিশনাল স্টেটাস পড়েছো, ম্যাম আমি নিউট্রিশনাল স্টেটাস আজকে পড়ে এসেছি, তো সে সেই লেকচারটা দিলেন। সেখানে আরো 2 জন নিউট্রিশনাল স্টেটাস পড়ে এসেছে, তারা তুমি যেখানে যেখানে গ্যাপ দিলে সেই সেই জায়গাগুলো সম্বন্ধে বলে দিল, যে ম্যাম এখানে ও এই জায়গাটা মনে হয় এইভাবে আহ, এই জায়গাটাকে তুলে ধরতে চেয়েছে, এবিসিডি মেথড বলেছে, ও বায়োকেমিক্যালটা মধ্যে এই এই টেস্ট গুলোর কথা বলেছে ম্যাম। তাহলে আজকে কেউ একজন বললো যে ম্যাম তাহলে ডেক্সা যে টেস্টটা, ইজ ইট অলসো বায়োকেমিক্যাল? তাহলে হ্যাঁ। তো এইভাবে আমরা কি করছি, কনসেপ্ট গুলো চেইন রিয়াকশনের মাধ্যমে গ্রুপ ডিসকাশনে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যাক্টিভলি শিখছি, একদম অ্যাক্টিভ ভাবে, সক্রিয় ভাবে সেই মুহূর্তে সেই জিনিসগুলো সুন্দর করে আমরা বুঝে নিতে সক্ষম হচ্ছি। তাই এটাকে অ্যাক্টিভ লার্নিং কথা বলা মানে আহ, ভাষাটাতে বলা হয়েছে অ্যাক্টিভ লার্নিং, রাইট? এবং সেটাকে প্রমোট, যেটা এই প্রত্যেকটা অপশনের মধ্যে সব থেকে বেশি করবে, সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। তাই আনসারটা বি হয়ে যাবে। নেক্সট চলে আসা যাক নেক্সট অপশন, নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ কল্ড পুষ্টি শিক্ষা বা নিউট্রিশন এডুকেশনের গোলটা কি? এটা একটা খুব ভালো প্রশ্ন। অনেকগুলো নিউট্রিশন এডুকেশন নিয়ে আমরা প্রশ্ন উত্তর আনসার অলরেডি করেছি। তো এবার তোমরা যদি একটু সুন্দরভাবে এখন এতক্ষণে কনসেপ্টটা বিল্ড আপ তোমাদের মাইন্ডে হয়ে গিয়ে থাকে, তাহলে এটা কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যে মেইন গোল কি হওয়া উচিত এই অপশনগুলোর মধ্যে। বলছে প্রথমত ডেভেলপ মিথ, মিথ থেকে তৈরি করা না, অবশ্যই কোনোভাবেই সম্ভব না। সাপোর্ট ফ্যাক্টস, সত্যিকে সহায়তা দেওয়া, বা যেটা ফ্যাক্টস, যেটা বাস্তব সেটাকে আমরা তুলে ধরবো। নেক্সট বলছে টু চেঞ্জ বিহেভিয়ার পজিটিভলি, কোনো একটা বিহেভিয়ার তুমি যেটা জানো না, সেটা জানার পরে স্বভাবতই সেটা পজিটিভলি তোমাকে একটা দিকে যেতে সহায়তা করবে। নাকি রিলাই অন অ্যাজাম্পশন, নাকি ধারণার উপরে ভিত্তি করে এগোনো। তো লাস্টের যে অপশনটার কথা এখানে বলা হয়েছে, দ্যাট ইজ কল্ড ধারণার উপর ভিত্তি করে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু কোনোভাবেই উত্তর হতে পারে না। তাই তো? তাহলে অপশন ডি কোনোভাবেই তোমাদের হবে না উত্তর। এবং নেক্সট চলে আসছে যেটা হচ্ছে গিয়ে অপশন সি, টু চেঞ্জ বিহেভিয়ার পজিটিভলি। তো হ্যাঁ, অবশ্যই অনেক কিছু যখন আমি এটা কনসেপ্ট ধারণা প্রথমবার জানছি, আমি কিন্তু সেটাকে কি করব, আমার মধ্যে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, যে না এই যে এই কাজটা এইভাবে করে, আমি
কাটা সবজি, সবজিকে কাটার আগেই ধুয়ে নেব, তারপরে ধোবো না। এটা আমার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেললো, তাহলে আমি সেটাকে শিখে সেটাকে করার চেষ্টা করব। বা আমি সবজি মানে সেদ্ধ করার পর সেই জলটা ফেলে না দিয়ে সেটাকে তরকারিতে যতটা মানে সেটা যদি মানে ইউজ করা সম্ভব হয়, সবজির ক্ষেত্রে যেমন ইউজ করা সম্ভব, তো সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারি। তাতে কি হবে, বি আর সি যে ভিটামিন গুলো আছে সেগুলো আমাদের কিন্তু ডিসকার্ড হয়ে যাবে না, রাদার খাবারের মধ্যে এডিশন হবে। তো এটা তো একটা পজিটিভ মাইন্ডসেট তুমি নিয়ে গেলে একটা নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে। তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট তোমার টোটাল বিহেভিয়ারের মধ্যে ফেলবে। সেই ভুল ব্যবহার বা ভুল যে কাজটা তুমি বারবার করছিলে সেটা তুমি আর করবে না। তোমার মধ্যে একটা যে চেঞ্জ আসলো সেটা পজিটিভ। তো আনসার হয়ে যাবে অপশন সি। আচ্ছা, নেক্সট চলে এলো অসিত লাস্টের প্রশ্ন, দ্যাট ইজ কল দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ইন টুডেস লেকচার। তো বলছে যে হুইচ মেথড ইজ সুটেবল ফর ইলিটারেট গ্রুপস, মানে যারা সেভাবে পড়াশোনা করেনি তাদের জন্য কোনটা উপযুক্ত পদ্ধতি। কিসের ক্ষেত্রে না, আম, এই ফর এক্সাম্পল নিউট্রিশন এডুকেশন আমি দিতে চাইছি, সেক্ষেত্রে আমি যে কিছুই জানে না, সে পড়াশোনাই করেনি ধরে নাও, তাহলে আমি সেক্ষেত্রে কি ব্যবহার করব? ইজ ইট রিলাই অন অ্যাজাম্পশন, মানে ওরা ওদের ছেড়ে দেবো যে ওরা যা জানে সেই অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে এগিয়ে যাবে? অবশ্যই না। আনট্রেন্ড পার্সোনাল, যারা কিছুই জানে না, ট্রেন করিনি যাদের, তাদেরকে দিয়ে ওদের বই হাতে পাঠিয়ে দেবো? অবশ্যই না। তাতে আরো কনফিউশন বাড়বে, কমবে না। নেক্সট হচ্ছে গ্রুপ ডিসকাশন, দিস ইজ আ ভেরি গুড টেকনিক। নেক্সট বলছে পিকচার বেসড স্টোরি টেলিং, একটা ছবি আমি দেখালাম এবং সেক্ষেত্রে আমি একটা ওনাদের গল্পের মাধ্যমে সেই ছবিটাকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এটা ধরো অবশ্যই ভালো একটা বিষয় যে হ্যাঁ আমি ছবি দেখিয়ে বোঝাতে চাইছি, কিন্তু তার থেকেও আরো ভালো বিষয় কি এটা নয়? তারই ফর এক্সাম্পল সেখানে আরো 10টা মানুষ জড়িয়ে আছে। আমি একটা কমিউনিটিতে গেলাম, সেখানে 10টা পাড়া মানে মহিলা যারা গৃহকর্ত্রী, এবং তারা রান্না বান্নার কাজ করে। আমি একটা মানে কনসিডার পুরোনো যে কনসেপ্টটা আমি তোমাদের বোঝানোর জন্য উদাহরণ ব্যবহার করেছিলাম, যেটা হচ্ছে রান্না বান্না কিভাবে সঠিক মানে নিউট্রিশনাল ওয়ে আউটটা কি, যে যার মাধ্যমে আমরা পুষ্টি অর্থাৎ ফর এক্সাম্পল ভিটামিন মিনারেল সমস্ত জিনিসটাকে খাবারের মধ্যে রাখতে পারবো, না কি সেটা বেরিয়ে যাবে বা সেটা আদেও খাবারে বাজবেই না এমন ভাবে পদ্ধতিতে, ভুল পদ্ধতিতে, ত্রুটিপূর্ণ যে রন্ধন, সেটাকে আমি কিভাবে অ্যাড্রেস করব? তাহলে আমি যদি 10 জনের সাথে একত্রে কথা বলি, আমিও একটা জিনিস বললাম, হতেই পারে তারা হতেই পারে লিটারেট নয়, কিন্তু তারাও কিছু কিছু জিনিস কিন্তু তাদের কনসেপ্টের উপর বেস করেও জানে। তাই এখানে কিন্তু 10জন বসে আছে, একটা টপিক তুললে, একটা বিষয় নিয়ে আলোচনা করলে 10 জনের 10টা মতামত হতেই পারে, 5জন একই রকম বললো, তাহলে আমি বুঝে যাবো বেশি অর্ধেক মানুষই কিছু এখানে ভুল জানে। এবং সেক্ষেত্রে 2জন যারা ঠিক জানে তাদেরকে আমি বলবো যে হ্যাঁ ওনারা না ঠিক বলছেন। তখন অন্যরাও বলবো আচ্ছা হ্যাঁ এই যে জায়গাটা এটা ঠিক, এটা তো আমি আগে জানতাম না, তাহলে আমি শিখে নিলাম। বাকিরা বলবে হ্যাঁ। তাহলে এইভাবে চেইন রিয়াকশনের মাধ্যমে পজিটিভ পজিটিভ হতে থাকবে এবং সবার মধ্যে ঠিক পূর্বের যে প্রশ্নটা ছিল অ্যাক্টিভ লার্নিং এর ক্ষেত্রে কি হচ্ছে না, পজিটিভ চেঞ্জ বিহেভিয়ারে আসছে, সেটা হবে। সেটা একমাত্র যে পদ্ধতিতে হতে পারে, দ্যাট ইজ ইয়োর গ্রুপ ডিসকাশন। তাই উত্তরটা হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ গ্রুপ ডিসকাশন। আচ্ছা, অবশ্যই তোমরা ক্লাসটা ভালো লাগলে, আশা করি ভালো লেগেছে, অনেকগুলো কনসেপ্ট আমি আলোচনা করেছি এবং হয়তো 16টা প্রশ্ন ছিল আজকের ক্লাসে, একটি প্রশ্নের মার্কিং ছিল না, ঠিক আছে? তো 16টা প্রশ্ন আজকে আমরা এই সেশনে, এই মক টেস্ট সিরিজে আমরা খুব বাছাই করে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই জায়গাটাকে ফোকাস করে প্রত্যেকদিন তোমাদের জন্য চেষ্টা করছি, একদিন বাদে একদিন আহ, আহ, প্রশ্ন উত্তর নিয়ে আসার। এবং আশা করি সেটা তোমাদের কাজে তো অবশ্যই লাগবে, এবং তার থেকেও যদি তোমরা ফোকাস করো ক্লাসে, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করছি প্রত্যেকটা কনসেপ্ট যখন বোঝাচ্ছি, র্যান্ডামলি কিন্তু আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর করছি না যে অপশন সি আনসার, অপশন বি আনসার, নো। We are basically trying to build the concept also. Why exactly the answer is C, not A, B, or D. So that is why definitely the other individual topics are also clarified in a proper way with concept. তো সেটাও কিন্তু আমরা চেষ্টা করছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আহ, আহ, চেষ্টা করবে যদি সম্ভব হয়, ক্লাসটা ভালো লাগে অবশ্যই নিজেদের ফিডব্যাক
তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে কিন্তু কি হবে না, আমাদেরও কিন্তু একটুখানি জানতে সুবিধা হবে যে তোমাদের কোথায় বুঝতে সুবিধা, কিংবা আরো কিছু জানার থাকলে কোনো একটা কনসেপ্টে সে বিষয়েও তোমরা জানাও যে ম্যাম এই জায়গাটা আরেকটু বলে দিলে ভালো হয়। তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা সেই জন্যই আমাদের প্ল্যাটফর্মটা, যাতে তোমাদের হেল্প হয়, এবং আলটিমেট এটা একটা পরীক্ষা। তাহলে তোমাদের অবশ্যই অনেক প্রশ্ন আছে এবং তোমরা পাঠাচ্ছ সেই বিষয়গুলো। তো আমরা চাইবো তোমরা ইউটিউবেও কিন্তু সেই সাপোর্টটা আমাদের দেখাও। এবং অলরেডি উই আর বিগার ফ্যামিলি, আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক দিন রয়েছে, এবং আমরা মানে খুব বেশি দিন হয়নি ইউটিউবে এসেছি। এবং অবশ্যই চাইবো তোমাদেরকে একইভাবে মানে হেল্প করতে, এবং অল টুগেদার আমরা সবাই মিলে সেখানে গ্রোথ করি। সেটাই কিন্তু মেইন অ্যাসপেক্ট। তা সেই জন্যই কিন্তু শুধুমাত্র নট অনলি দ্য মেজর টেলিগ্রাম গ্রুপ অর হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্য অন্য যেখানে তোমাদের গ্রুপস আছে নিউট্রিশন জ্ঞান প্রভাব, শুধু সেখানে নয়, আমরা চাইবো তোমরা অবশ্যই ইউটিউবের মাধ্যমেও তোমাদের যে জানার বিষয়গুলো আছে, আরো বেশি জানার কোনো আসপেক্ট থাকলে, কোনো কনসেপ্ট নতুন কিছু যদি জানার থাকতে পারে, বা পরীক্ষার উদ্দেশ্যে যে হ্যাঁ এটা একটু বলে দিলে ম্যাম ভালো হয়, তাহলেও কিন্তু তোমরা নির্দ্বিধায় জানো, আমরা অবশ্যই সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করব। তাহলে অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, এবং প্রস্তুতি সুন্দরভাবে নাও। আমরা তোমাদের সঙ্গে আছি, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।